তখন আমি কেএল থেকে কেপংয়ের দিকে যাইতেছিলাম। তো জালান কুচিংয়ের ওইখানে একটা ফ্লাইওভার আছে, এরকমই 3 লেন, তো 3 লেন না 4 লেন এরকম, হ্যাঁ 4 লেন আর কি। তো কী হয়েছে, এই যে সামনে একটা ব্রিজ আছে, এই যেরকম ফ্লাইওভার উঠে গেছে সামনে। তো ওই জালান কুচিংয়ের ওইটা ফ্লাইওভার মনে করেন এরকম 3 লেন দিয়ে উঠছে, 3 লেন হঠাৎ করে এরকম 2 লেন হয়ে গেছে। তা আমার সামনে একটা লরি, এরকমই লম্বা বিশাল লরি, তো আমি এরকম উঠতেছি উপরে, আমি ভাবছি আমার 6 নম্বর গিয়ারে, ধরেন আমার স্পিড তখন 70-75, তো আমি আরও একটু স্পিড বাড়াই নিছি। কোন দিকে যাবো? না ঠিক আছে, না ঠিক আছে। তো দাঁড়ান এক মিনিট, আমি এরকম ফ্লাইওভার দিয়ে উঠতেছি, ওর আধা আধি আর কি, আমি চলে গেছি, ও আমার এই লেনে, আমি ওই লেনে, ওর সে তার লেনে ঠিকই আছে, আমি হলো বাম পাশের লেনে। তা আমি ভাবছি আমি বের হয়ে যাইতে পারবো, কিন্তু আমি আর বুঝি না যে সামনে 3টা লেন 2টা হয়ে গেছে। তা আমি ধরেন আমার 70-75 এরকম, আমি আর একটু স্পিড বাড়াই দিছি, কারণ মোটামুটি ওর লরিটা ক্রস করতে করতে আমার হয়তো 95-100 এরকম কাছাকাছি চলে আসছে স্পিড। হঠাৎ করে দেখি এরকম আমার লেন কাইটা এইভাবে ওই লাইনে ঢুকে গেছে, আর এই পাশে তো আমার লরি ব্রো। আর সামনে হচ্ছে একটা ইয়ের মতো এরকম বার দেয়া, ওই সাইনের লোহার বার দেয়া, আর তার পাশে হলো লঙ্কান বলতে আর কি ড্রেনের মতো ছোট, ধরেন 7-8 ইঞ্চি হবে এরকম চওড়া, একটা ড্রেনের মতো ড্রেন আর কি, এই যে রাস্তার পাশে যেরকম ড্রেন করা এরকম পানি যাওয়ার জন্য। তো এত স্পিড, আমার আর কোনো জায়গা নাই, আমি পরে কোনোভাবে ওই বার এই পাশ দিয়ে আর কি বার আর রেলিংয়ের মাঝখান দিয়ে এরকম বাইক ঢুকাই দিছি এত স্পিডে। আমার কাছে মনে হইতেছিল যে আমি যদি ডান দিকে পড়ে যাই কোনোভাবে, তাহলে আমি লরির একদম চাকা নিচে চলে যাব। পরে এইভাবে করে যায় ধাম করে উইরা যায় পড়লাম ওই লঙ্কানের মধ্যে, লঙ্কান বলতে আর কি আপনার ওই ড্রেনের মধ্যে পড়া। আমি ভাবতেছিলাম যে আমি কোনোভাবে পিছনের ব্রেক দিয়ে আমি স্লো করে ফেলবো, সামনের ব্রেক ধরবো না। আর নসিব ভালো ছিল তখন, বৃষ্টি টিষ্টি হয় নাই কোনো, মনে করেন ওই লঙ্কানো শুকনা, কারণ ওই ড্রেনে বৃষ্টি ছাড়া তো আর কোনো পানি যাওয়ার তো আর কোনো ওয়ে নাই, তো বৃষ্টি হয় নাই, ওইটা শুকনা, ওইটার মধ্যে পড়ছি, পইরা মনে করেন আমি কোনোভাবে পিছনের ব্রেক ধরে ধরে আর ইঞ্জিন ব্রেকিং দিয়ে সামনের ব্রেক আমি টাচই করিনি, কারণ সামনের তখন ওই বাইকে আমার ABS ছিল না, ওইটা তখন একদম নতুন বাইক, নতুন কেনা হয়েছিল। তো পরে কোনোভাবে আর কি থামছি, থাইমা আমার কাছে পুরো এটা একটা মিরাকেলের মতো লাগছে, যেটা কোনো ওয়ে ছিল না যে আমি এখান থেকে বাইচা ফেলবো। কারণ এই যে লাইন দেখতেছেন সাদা, এরকমই অতটুকু চওড়া, মনে করেন শুধু আমার টায়ার পড়বে, পরে আমার টায়ারের 2 পাশ দিয়ে মনে করেন দাগ দুগ হয়ে গেছে। তো যাই হোক, দাগ দুগ তো সমস্যা না, আল্লাহ বাঁচাই দিছে। পরে ওইখানে একটু থামলাম, থাইমা একটু রেলিংয়ের উপরে বসে রিল্যাক্স হয়ে তারপরে হলো গেলাম কেপুমে। আচ্ছা, তো এই হলো অবস্থা। তাই এটা ঘটনাটা বলার কারণ হইলো যে আমরা মাঝে মধ্যে আমাদের কনফিডেন্ট মনে করেন ওভার কনফিডেন্ট থাকি আমরা, আমাদের কাছে মনে হয় যে আমরা করে ফেলবো, কিন্তু আমরা মানে কোনোভাবে এটা করতে পারি না। এই এলাকা অনেক সুন্দর, দামানসারা এটা আর কি নতুন ইয়ে করতেছে সব, এদিক দিয়ে বিল্ডিংও সব নতুন। মালয়েশিয়াতে ব্রো বিল্ডিংয়ের যে সাইজ এক একটা বিশাল,
রাস্তাঘাট কত জোস, এই সব রাস্তায় আপনি কেমনে জোরে না চালায় থাকতে পারবেন বলেন। যাই হোক, এখানে একটা স্পিড লিমিট আছে 110, তো 110 খারাপ স্পিড না, আমি তো অততে নাই, ধরেন আমি 90 হয়তো একটু নিচে আছি। তেল নিতে না, তেল নেওয়া লাগবে না। এই পাম্পটা ব্রো এত সুন্দর একটা জায়গায়, মনে করেন এখান দিয়ে এরকম নিচু হয়ে চলে গেছে পাহাড়। আজকে স্যাটারডে তো এর জন্য মনে করেন আজকে হলো উইকেন্ড, তো এর জন্য রাস্তায় গাড়ি টাড়ি কম। উইকডেজ হইলে তাইলে দেখতেন রাস্তায় কত গাড়ি থাকতো। অবশ্য জ্যাম লাগে না, জোরেই চলে গাড়ি সব, কিন্তু রাস্তায় গাড়ি থাকে মোটামুটি ভালোই। আজকে এখনো কেউ বেরোয় নাই, বেরোবে হয়তো বিকালবেলা মনে করেন আপনার সেই একটা ইয়ে থাকে, মাথার উপরে সূর্য বুঝতেছি না, তেজ কম এখন একটু। ড্যাশালা ভাই সেই টাইমে চলে গেল। আমার সামনের বাইকটা হন্ডা ড্যাশ, এটা এই যে বাইকটা গেল মাত্র ফুড ডেলিভারির, এটার ইঞ্জিনটা R15 এর ইঞ্জিন, এটা হলো YN Ambulance Y16 আর কি। এই টানেলটা মোটামুটি 1 কিলোমিটারের থেকে একটু হয়তো বেশি হবে, সেই টানেল। চিন্তা করেন পাহাড়ের ভিতর দিয়ে এরকম টানেল বানায়, তারপরে তাও মনে করেন 3 লেনের টানেল, কত বড়, এ পাশে 3 লেন, ওই পাশে 3 লেন, 6 লেন। টানেলের মধ্যে এক্সস্টওয়ালা বাইক থাকলে তাইলে হলো সেই লাগে, মনে করেন সাউন্ড একদম পুরো একো হয়ে আপনার ইয়েতে লাগবে। একর থেকে একটা কথা মনে পড়লো, ওই এক হুজুর ইয়েতে গেছিল, ওয়াচ করতে গেছে, ওনার মাইকে ওইখানে ওই একো থাকে ইয়েতে, ধরেন আপনার সাউন্ড ওই কী বলে কনফিগারেশনে, এখানে একো করা যায়, তো ওনাদেরটা হয়তো যাইতো না, তো উনি বারবার একো চাইতেছিল যে একো নাই কেন, একো লাগবে। পরে বলছে যে একো হবে না, পরে হুজুর বলতেছে একো হবে না তাইলে ওয়াজও হবে না। আল্লাহ, একোতে কি সাউন্ড একটু ভারী শোনায় বেশি। ওয়া ভাই সকাল সকাল সেই টানতেছে। অনেক রাইডার আছে মনে করেন এরকম, সকালবেলা যদি বৃষ্টি না হয় তাইলে আর কি ওরা বেরোয় যায় রাইড করতে। সকালবেলা আবহাওয়া মোটামুটি ঠান্ডা থাকে, রাস্তাঘাটও সুন্দর থাকে আর কি। মনে করেন বৃষ্টি যদি না হয় তাইলে রাস্তাঘাটও আগের দিনের রোদে একদম কড়কড়া হয়ে থাকে। তো বাইকের গ্রিপও সেই পায়, তো জোরেও চালানো যায় মোটামুটি। এই জন্য অনেকে আছে সকালবেলা বেরোয় যায় বাইক রাইডে। এর পিছনে একটা ছেলে আছে R15 নিয়ে, ওর আবার এক্সস্ট লাগানো, দেখি সে আমার আগে যাবে না, ও পিছনেই থাকবে। আমি তারা তো 94, ওই তো 94 তারা তো বেশি স্পিড না, ওরা আমি আগে যাইতে দিই। V3 এটা ছিল আমার বাইক, মনে করেন V3 মালয়েশিয়ার প্রথম লটের বাইক ছিল। আমি যখন অর্ডার করছি তখন মনে করেন মালয়েশিয়াতে এরকম আসে নাই, আমার পেন্ডিং রাখছে, যখন আসছে তখনই মনে করেন ফোন দিয়ে বলছে তোমার বাইক চলে আসছে, তুমি নিয়ে যাও।
তার মানে এই না যে বাংলাদেশেও মানে ওইরকম, বাংলাদেশে তো অনেক আগেই বের হয়ে গেছিলো। এটাতে একটু মডিফাই করা আছে ভালোই। ওই যে আর একটা, আচ্ছা R25-এর নতুন ভার্সন বের হয়েছে V3, কিন্তু পিছন থেকে দেখলে R15-এর মতো লাগে, পিছনের ব্যাকলাইটটা R15-এর মতো, বা সামনের ইয়েটিও R15-এর মতোই। এটা কি হলো? এটা তো আপগ্রেড হলো না, এটা তো একটা ডাউনগ্রেড হলো। এই যে মাত্রই গেল R25। তো জ্যাম, আমি রিল্যাক্সে চালাই যেতেছি, আমি চাইলে ওরা ধরতে পারবো, কিন্তু আমি ওকে চাইতেছি না ওকে ধরতে। আমি এখন কোনোভাবে বাসায় যায় জামা কাপড় বদলায় কাজে চলে যাবো।